তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। দেখেছো স্লাইডটা অনেক ক্লিয়ার। এই স্লাইড সাজানো হয়েছে, মানে এটাকে বলে ডাইনিং টেবিলে যেমন খাবার সাজানো হয় না, ডাইনিং টেবিলের খাবার স্যার। সাজানোর মতো করে তোমাদের জন্য প্রেজেন্ট করা হয়েছে। ধরো তোমরা হলে গেস্ট, এখন তোমাদের জন্য ডাইনিং টেবিলের খাবার এখানে সাজানো হয়েছে, তোমরা সেই খাবার খাবে। তো এটা হলো ইন্টেলেকচুয়াল ফুড, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আমরা অ্যান্থনি গিডেন্স সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করি। অ্যান্থনি গিডেন্স কোনো একজন নতুন কোনো পার্সন না, আমাদের কাছে সোশ্যোলজির কাছে খুবই রিনাউন্ড এবং কমিউনিটি একজন ফিগার, এবং একটা এটাকে বলে রিনাউন্ড সোশ্যোলজিস্ট, হ্যাঁ, ইন কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। Anthony Giddens, as a sociologist, introduced the idea of structure and developed the structuration theory. সেই জায়গা থেকে আমরা আলোচনা করব যে অ্যান্থনি গিডেন্স স্ট্রাকচারেশন থিওরি আলোচনা করার ক্ষেত্রে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডটা হলো যে অ্যান্থনি গিডেন্স অ্যাজ এ ব্রিটিশ সোশ্যোলজিস্ট, তিনি এজেন্সি এবং স্ট্রাকচারটাকে খুবই গুরুত্ব সহকারে দেখেছেন। তো এজেন্সি অ্যাজ এ মাইক্রো লেভেল এন্ড স্ট্রাকচার অ্যাজ এ ম্যাক্রো লেভেল, হ্যাঁ, ক্ষুদ্র পরিসরে আমরা বলি এজেন্সি, বৃহৎ পরিসরে বলি আমরা স্ট্রাকচার। The agency and structure, this is the fundamental core of the sociological ideas. আমরা দেখব যে এজেন্সি এবং স্ট্রাকচার কে আমরা বুঝার চেষ্টা করব। এবং if you want to know about sociological themes and sociological core ideas, all of the researchers and students should learn about the structure and agency. And structure as a whole, or to sum up, we can concise that without structure and agencies, society cannot be perceived. Without understanding of agency and structure, we cannot perceive society. মানে এজেন্সি এবং স্ট্রাকচারের বাইরে আমরা সোসাইটিকে কল্পনা করতে পারি না। এই কারণে আমরা সোশ্যোলজিকেও কল্পনা করতে পারি না। তাহলে আমরা যদি সোশ্যোলজি বুঝতে চাই, আমাদেরকে বুঝতে হবে এজেন্সি এবং স্ট্রাকচার। তাহলে আমরা প্রথমে বলবো এজেন্সি এবং স্ট্রাকচার সম্পর্কে একটা ডিবেট আমাদের বুঝতে হবে। তাহলে এজেন্সি এন্ড স্ট্রাকচারের যে ব্যাকগ্রাউন্ড ডিবেট, সোশ্যোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড অন ডিবেট অফ এজেন্সি এন্ড স্ট্রাকচার, সেটা কি? সেই জায়গাটাকে আমরা অ্যান্থনি গিডেন্সের আগে আমরা দেখব যে এজেন্সি এবং স্ট্রাকচারকে কে কিভাবে দেখেছে। তো সিম্পলি আমরা যদি বলি যে এজেন্সি মানেটা হলো ব্যক্তি, ব্যক্তি as an individual, as a person, is the agency. স্ট্রাকচার মানে আমরা বলতে পারি যে একটা এক্সটার্নাল, আমরা সহজে বলতে পারি যে যে হোলিস্টিক সোশ্যাল সিস্টেম, অথবা আমরা বলতে পারি ম্যাক্রো লেভেলে যে এটাকে বলে হোলিস্টিক সোশ্যাল সিস্টেমকে আমরা একটা স্ট্রাকচার বলতে পারি সিম্পলি। আমরা আরেকটা সহজে বলতে পারি যে agency as a micro level is a individual or identity. আমরা আবার বলতে পারি স্ট্রাকচার is the social system. আমরা নরমালি এটা বলতে পারি, আমরা এখনো থিওরাইজিং এ যাচ্ছি না, আমরা জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যাচ্ছি। এখন আমরা বলতে পারি যে স্ট্রাকচার is a broad scale. Structure is the broad scale and agency is the এটাকে বলে পার্টিকুলার স্কেল। তো আমরা এই জায়গা থেকে যে এজেন্সি এবং স্ট্রাকচারকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন এজেন্সি এন্ড স্ট্রাকচার।
স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে এজেন্সি মানে আমি, তুমি, সবাই, প্রত্যেক ব্যক্তি এজেন্সি। প্রত্যেক ব্যক্তি কেন এজেন্সি? কারণ সে কোনো না কোনো রোল, কোনো না কোনো ভূমিকা তাকে রাখতে হয়, কোনো না কোনো কাজে তাকে থাকতে হয়। এর মানে সে তার একটা কি আছে, ইন্ডিভিজুয়াল একটা এক্সিস্টেন্স আছে, তার একটা অস্তিত্ব আছে অ্যাজ ইন্ডিভিজুয়াল, ইজ দ্য এজেন্সি। তো স্ট্রাকচার মানে এজেন্সি শুড ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য সোশ্যাল সিস্টেম, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার। এর মানে যেমন ধরো তুমি তুমি একজন এজেন্সি, এখন তুমি তুমি কিসে যেতে চাও? তুমি একটা ফ্যামিলি ফরমেশনে যেতে চাও, ম্যারিটাল রিলেশনশিপে যেতে চাও, বৈবাহিক সম্পর্কে যেতে চাও, পরিবার গঠন করতে চাও, তাহলে তুমি কি করবে? ফার্স্ট you observe your structure. First you observe the structure of the social system. তাহলে তখন কি করছে? তাকে একটা নির্দিষ্ট নিয়ম কানুন মেনে তাকে কি করতে হয়? বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে হয়। তাকে একটা নির্দিষ্ট রোল মেনটেন করে, নির্দিষ্ট প্রিন্সিপাল মেনটেন করে তাকে কি করতে হয়? পরিবার গঠন করতে হয়। তাহলে এজেন্সি কিসের মধ্যে প্রবেশ করে? স্ট্রাকচারের মধ্যে প্রবেশ করে। তাহলে আমরা বলতে পারি এজেন্সি এবং স্ট্রাকচার is the two side of the same coin. আমরা যদি একটা কয়েন ধরি, কয়েনের এক পাশে যদি এজেন্সি, আরেক পাশে স্ট্রাকচার, এর মানে কি? দ্যাট ইজ দ্য সেম কয়েন। এর মানে স্ট্রাকচার এন্ড এজেন্সি cannot be separated, cannot be perceived as separate existence, but we can perceive structure and agency combinedly. এর মানে এজেন্সি এবং স্ট্রাকচারকে আমরা আলাদা করেও দেখতে পারি না, আমাদের কম্বাইন্ডলি দেখতে হয়। কারণ স্ট্রাকচার এবং এজেন্সি এটা আলাদা কিছু না, ভিন্ন কিছু না। ভিন্ন কিছু আছে, আবার ভিন্ন কিছু না এই জন্য যে তাদেরকে একসাথে বসবাস করতে হয়। যেমন আমি হ্যাবারমাসের থিওরিতে কি বলেছি যে লাইফ ওয়ার্ল্ড এন্ড সিস্টেম, লাইফ ওয়ার্ল্ড এবং সিস্টেমকে একসাথে বসবাস করতে হয়। এইরকম করে সোসাইটিতে এজেন্সি এবং স্ট্রাকচারটাকেও কিন্তু একসাথে বসবাস করতে হয়। এর মানে উইদাউট স্ট্রাকচার ইউ ক্যান নট লিভ ইন এ সোসাইটি, and without agency structure is meaningless. I mean without structure agency cannot find way of life. আবার আমরা বলতে পারি without agency structure cannot sustain. তাহলে স্ট্রাকচার এজেন্সি তোমার কি করে? স্ট্রাকচার এন্ড এজেন্সি লিভ টুগেদার। তাহলে স্ট্রাকচার এবং এজেন্সি একসাথে বসবাস করে। এখন ধরো তুমি as a student, you are a student, your identity is a student, you are master's student, you are agency, but you have to follow the rules, regulations of the structure. You have to follow the rules and regulations of the university, that is the structure. So you cannot avoid the structure, you cannot avoid rules and regulations, you cannot avoid the system. You should admit in your university, and you should follow the rules and the codes of the administrative system. সুতরাং তুমি কিছুতেই স্ট্রাকচারটাকে অ্যাভয়েড করতে পারবে না। সুতরাং আমরা তখন কি বলতে পারি যে স্ট্রাকচার এন্ড এজেন্সি আর দ্য টু সাইডস অফ সেম কয়েন। আমরা কি বলতে পারি? একটা ফ্যামিলি কি হয়? একটা ফ্যামিলিতে হাজবেন্ড এবং ওয়াইফ কি, হাজবেন্ড এবং ওয়াইফ কি বলে? হাজবেন্ড এবং ওয়াইফ যদি আলাদা থাকে তাহলে কিন্তু একটা সংসার গঠিত হতে পারে না। সোসাইটিকে যদি আমরা একটা সংসার বলি, এই সোসাইটির সংসারে এজেন্সি এবং স্ট্রাকচার থাকবে। সুতরাং আমরা বলতে পারি যে একটা সোসাইটিকে যদি আমরা পরিবার বলি, সেখানে এজেন্সি এবং স্ট্রাকচার থাকতেই হবে। এখন বিষয়টা হলো ওদের মধ্যে রিলেশনশিপটা কেমন, এজেন্সি এন্ড স্ট্রাকচারের মধ্যে রিলেশনশিপটা কেমন। আমরা বলছি এজেন্সি এন্ড স্ট্রাকচার
আমরা একটা কথা বলতে যে 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 এটাকে বলে the agency role, agency practices and structure cannot be separated. আমরা এটাকে এক্সটার্নাল করে দেখতে পারি না, যেভাবে ইমেল ডুরখেম দেখেছিলেন। ইমেল ডুরখেম কিভাবে দেখেছিলেন যে স্ট্রাকচার একটা এক্সটার্নাল কিছু। হ্যাঁ, যেমন এই জন্য ইমেল ডুরখেমে যে সোশ্যাল ফ্যাক্ট থিওরিতে তোমার সোশ্যাল ফ্যাক্ট থিওরিতে ইমেল ডুরখেম দেখিয়েছিলেন যে স্ট্রাকচারটাকে মানুষ মানতে গিয়ে মানুষ এমন সুইসাইডও করতে হচ্ছে, কারণ স্ট্রাকচার ইজ দ্য এক্সটার্নাল ফোর্স। স্ট্রাকচার ইজ দ্য এক্সটার্নাল ফোর্স। স্ট্রাকচার কি করেছে? আমাকে চাপিয়ে দিয়েছে, স্ট্রাকচার রুলস রেগুলেশন চাপিয়ে দিয়েছে। আমি কি করেছি? আমি সেটা মানতে পারিনি বলে হয়তো আমি সুইসাইড করেছি। হ্যাঁ, আমার এক্সপেকটেশন, সোসাইটি আমার স্ট্রাকচার আমার কাছ থেকে যা এক্সপেক্ট করে সেটা আমি মানতে পারিনি বলে আমি সুইসাইড করেছি। এর মানে ডুরখেম কি করেছে? ডুরখেম এর মানেটা হলো ডুরখেম কি করেছে? যেমন ধরো ডুরখেম কি করেছে? ডুরখেম তোমার এক্সটার্নাল ইন্ডিভিজুয়াল এবং স্ট্রাকচারটাকে অনেকটা সেপারেটেড করে দেখিয়েছিলেন। ঠিক আছে? তো সেই জায়গা থেকে যেমন ধরো যখন মানুষ আগে যখন মেকানিক্যাল সলিডারিটিতে ছিল অ্যাকর্ডিং টু ডুরখেম, তখন স্ট্রাকচার এবং এজেন্সি অ্যাসিমিলেটেড ছিল। কিন্তু ইন্ডিভিজুয়ালিজম যখন ডেভেলপ করেছে তখন স্ট্রাকচারটা একটা এক্সটার্নাল ফোর্স হিসেবে এসেছে। তো সুতরাং আমরা দেখি যে স্ট্রাকচার cannot be perceived as external force, and it cannot be only internal. এর মানে structure can be internal and external. কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। ইন্টারনাল আর এক্সটার্নাল আর একটু বলবেন? কোনো প্রশ্ন আছে? স্যার আরাফাত জিজ্ঞেস করলো ইন্টারনাল এক্সটার্নালটাও বোঝেনি। আচ্ছা, ইন্টারনাল মানেটা হলো তোমার ব্যক্তির যে মাইন্ড, তোমার ব্যক্তির যে মাইন্ড, ধরো মনোজগৎ, এটা হলো ইন্টারনাল। আর এক্সটার্নালটা কি? যেমন ধরো তোমাকে সোসাইটিতে রুলস রেগুলেশন মেনে চলতে হয়। যেমন তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তোমাকে নিয়ম কানুন মেনে চলতে হয়। এই যে অন্যের কাছ থেকে নিয়ম কানুন তুমি নিচ্ছ, দ্যাট ইজ এক্সটার্নাল। আর ইন্টারনালটা হলো তোমার মন থেকে তোমার চায়, তোমার ডিজায়ার, তোমার আকাঙ্ক্ষা, তোমার চাহিদা, এগুলো হলো ইন্টারনাল। এবার বুঝতে পারছো? জি স্যার। আর কোনো কোশ্চেন? না স্যার। তো কিন্তু তোমরা কি বুঝতে পারছো যে এটা অ্যাকর্ডিং টু গিডেন্স, যে গিডেন্সের মতে তাহলে স্ট্রাকচারটা আসলে কি? আমি বলছি যে স্ট্রাকচার ইজ নেইদার এক্সটার্নাল নর ইন্টারনাল। মানিটা কি? স্যার স্ট্রাকচারটা তো স্যার আলটিমেটলি আমাদের সোসাইটির যে রুলস রেগুলেশন সেগুলা মেনেই তো আমরা চলছি। আর বিষয়টা হচ্ছে যে আমার সোশ্যালাইজেশনটা হয় আমার স্ট্রাকচারের রুলস অনুযায়ী। সো মানে
আমার মানসিকতাটাও গড়ে উঠবে ঠিক ওই স্ট্রাকচারের মতো করেই। আমি এজেন্সি হিসেবে কাজ করব, যেভাবে আমাকে আমার স্ট্রাকচার মানে নির্দেশ দিবে ঠিক সেইভাবে। সো স্যার এখানে হ্যাঁ হ্যাঁ, যাই স্ট্রাকচার হোক, এই হ্যাঁ, তোমরা চেষ্টা করেছো, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি স্ট্রাকচার কখন এক্সটার্নাল? যখন তুমি স্ট্রাকচারকে দেখবে তোমার আউটসাইডেড রেগুলেশনস, রুলস, হ্যাঁ, লজ এই হিসেবে দেখবে। হ্যাঁ, যেমন ধরো তোমাকে তোমাকে বলছে যে তোমাকে স্কুলে যেতে হলে একটা স্কুল ড্রেস পরতে হবে। এখন তোমাকে যে স্কুল ড্রেস পরতে হবে, এটা এটা কি করছে, স্কুল ড্রেসের একটা কি আছে, ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা তোমাকে মানতে হবে। হ্যাঁ, তাহলে এই যে তোমার এক্সটার্নাল, এটা হলো এক্সটার্নাল। আর ইন্টারনালটা কি? ইন্টারনালটা হলো যে ইন্টারনালটা হলো তোমার মাইন্ড, তোমার কনসাসনেস। এখন তোমার যে মাইন্ড আছে, তোমার যে কনসাসনেস আছে, ঠিক আছে, এই যে তোমার মাইন্ড, তোমার কনসাসনেস, এটাকে যদি তুমি এটার সাথে এক্সটার্নাল বিচ্ছিন্ন কিছু না। কেন? কারণ তুমি সেই রুলস মানো ইন্টেনশনালি অথবা আনইনটেনশনালি। ইন্টেনশনালি যদি মানো, তাহলে তোমার কাছে ওটা আর এক্সটার্নাল মনে হবে না। যদি আনইনটেনশনালি মানো, তাহলে তোমার কাছে মনে হবে এক্সটার্নাল। যেমন যদি ধরো তুমি রিলিজিয়াস রুল, রিলিজিয়াস নিয়ম কানুন আছে, এখন সমাজে বলছে তোমাকে রিলিজিয়াস রুল মানতে হবে, তুমি মানতে চাও না, তাহলে তোমার ইট ইজ আনইনটেনশনাল। তাহলে আনইনটেনশনাল হলে এটা তোমার কাছে এক্সটার্নাল, কিন্তু ইন্টেনশনাল হলে এটা তোমার কাছে এক্সটার্নাল মনে হবে না, কারণ তুমি নিজ থেকে চাও। তাহলে স্ট্রাকচার কিভাবে হয়? স্ট্রাকচার তোমার ইন্টেনশনাল এবং আনইনটেনশনাল এই দুটো জায়গার মধ্যেই কিন্তু জড়িত হয়ে থাকে। তো সুতরাং স্ট্রাকচার হতে পারে স্ট্রাকচারের রুলস রেগুলেশনের মানাটা হতে পারে ইন্টেনশনাল অথবা আনইনটেনশনাল। এই কারণে এটাকে শুধুমাত্র এক্সটার্নাল বলা যাবে না। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, এইবার আমরা আগে ডিবেটের বিষয়টাকে আমরা ফোকাস করি, ডিবেটের বিষয়টাকে আলোচনার চেষ্টা করি। সেই ডিবেটের বিষয়টা হলো স্ট্রাকচার এবং এজেন্সিকে কে কিভাবে দেখেছে। স্ট্রাকচার এবং এজেন্সিকে ট্যালকট পার্সনস কিভাবে দেখেছে, কার্ল মার্কস কিভাবে দেখেছে, বেবার কিভাবে দেখেছে, ডুরখেইম কিভাবে দেখেছে, ফ্রয়েড কিভাবে দেখেছে, আমরা এগুলো সম্পর্কে একটা ধারণা নিতে পারলে আমাদের স্ট্রাকচার এজেন্সির ডিবেটটাকে আমাদের বোঝা সহজ হবে। সুতরাং এটাকে আমরা তখন আমরা এটাকে একটা নাম, এই জায়গাটাকে আমরা বলতে পারি, সেটা হলো এটাকে বলে তোমাদের এই যে এটাকে আমরা বলতে পারি স্ট্রাকচার এটাকে আমরা বলতে পারি স্ট্রাকচার এজেন্সি ডিবেট। কি লেখা দেখা যাচ্ছে? জি স্যার। স্ট্রাকচার এজেন্সি ডিবেট। স্ট্রাকচার এজেন্সি ডিবেটটাকে আমাদের বুঝতে হলে আমাকে কি বুঝতে হবে? আমাকে বুঝতে হবে তোমার ট্যালকট পার্সনস। ট্যালকট পার্সনস এর আইডিয়াটা কি? ট্যালকট পার্সনস স্ট্রাকচার এবং এজেন্সিকে কিভাবে দেখিয়েছিলেন? According to Talcott Parsons, what is the relationship between structure and agency? Structure as a social complex. অথবা structure is the combination of human practices. ঠিক আছে? The structure as the articulation of rules and regulations. Structure is the institutionalizations of
institutionalizations of subsystems, ঠিক আছে? যেমন ধরো একটা ব্যুরোক্রেসি ইজ দ্য স্ট্রাকচার, ঠিক আছে? ব্যুরোক্রেসির মধ্যে কি আছে? সোশ্যাল সিস্টেম আছে। এখন তারপরে আছে এটাকে বলে তোমার অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশনাল অর্গানাইজেশন, ল, জুডিশিয়ারি সিস্টেম, প্রত্যেকটার মধ্যে কি আছে? স্ট্রাকচার আছে। তাহলে এর মানে স্ট্রাকচার একটা কালেকটিভ বড় কিছু যেটা ইন্ডিভিজুয়ালের উপর প্রভাব বিস্তার করতে পারে, হ্যাঁ। এবং আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু ট্যালকট পারসনস, স্ট্রাকচার এবং এজেন্সির সাথে রিলেশনশিপটা হলো এক ধরনের পেট্রিয়ার্কাল রিলেশনের মতো। পেট্রিয়ার্কাল রিলেশন মানে কি? মানে এটা হচ্ছে পেট্রিয়ার্কাল রিলেশনের মধ্যে কি হয়? wife must be subjugated, অথবা wife must be subjected by husband। এর মানে তোমার হাজবেন্ডের কর্তৃত্ব মেনে নিতে হয় ওয়াইফকে, দ্যাট ইজ পেট্রিয়ার্কি, ঠিক আছে? তাহলে এর মানে এই যে একজন কর্তৃত্ব করবে আরেকজনের উপর, এই জায়গাটা আমরা তখন বলি পেট্রিয়ার্কি। স্ট্রাকচার এজেন্সির সম্পর্কটা হলো অ্যাকর্ডিং টু ট্যালকট পারসনস পেট্রিয়ার্কাল রিলেশনশিপের মতো। সেটা কি? এজেন্সি মাস্ট ফলো দ্য হোল সোশ্যাল স্ট্রাকচার, হ্যাঁ। এবং the personality of the agency must be developed by following social structure। এর মানে এই যে ইনস্টিটিউশনালাইজেশন সিস্টেম, এটা আমাদেরকে মেনে চলতে হবে, হ্যাঁ। সোসাইটিতে যে রুলস রেগুলেশন নিয়ম কানুন আছে এগুলো আমাদেরকে মেনে নিতে হবে। we are obliged to obey the rules and regulations of the social structure, যেটাকে আমরা বলতে পারি সোশ্যাল সিস্টেম, হ্যাঁ। তখন ট্যালকট পারসন এটার নাম দিয়েছেন তোমার এটাকে বলে সাবসিস্টেম নাম দিয়েছেন, সোশ্যাল সিস্টেম থিওরি দিয়েছেন, এবং সেখানে বলেছেন যা ভলান্টারিস্টিক, আমরা বলি যে ভলান্টারিস্টিক থিওরি অফ অ্যাকশন, দ্য ভলান্টারিস্টিক অ্যাকশন ইজ নট রিয়েলি ভলান্টারিস্টিক as they should follow the rules and regulations, norms, regulations of structure of the system। অনেক সময় আমরা সিস্টেম এবং স্ট্রাকচার দুটোকে কি করে সিনোনিম করে দেখে ফেলি, কিছুটা পার্থক্য আছে কিন্তু আমরা সিনোনিম করে বলি, ঠিক আছে? তো যেমন ধরো এটাকে বলে দুটো, কেউ আছে না যে নিজের বাবাকেও যেমন বাবা বলে, তাকে শ্বশুরকেও বাবা বলে, দুটোকেই বাবা বলে কিন্তু এক না, ঠিক আছে? স্ট্রাকচার এবং এজেন্সি দুটো কিন্তু আমরা সিনোনিম করে বলতে পারি, কিন্তু দুটো কিন্তু এক বিষয় না, হ্যাঁ। আবার ভিন্ন কিছু না, একও না, সম্পূর্ণ ভিন্ন কিছু না। তো সেই জায়গা থেকে আমরা তখন বলতে পারি যে এজেন্সির যে ট্যালকট পারসন এজেন্সিকে দেখেছিলেন যে এজেন্সি হ্যাজ লিমিটেড পাওয়ার, এজেন্সি শুড বি obliged by the structure, হ্যাঁ। এর মানে স্ট্রাকচার শুড ডমিনেট, হ্যাঁ, structure should dominate over the agency। এর মানে structure has dominating role over the agency। তাহলে স্ট্রাকচার কি করবে? আমাদের উপর ডমিনেট করবে। আমরা বলি না যে অনেক সময় আমাদের সমাজে বলে যে, অনেকেই বলে যে আচ্ছা তোমার স্বামী কর্তৃত্ব করছে মেনে নিতে হবে, স্বামী কর্তৃত্ব করছে মেনে নিতে হবে, এটাই তো নিয়ম। ধরো এইভাবে বলে, ট্যালকট পারসন ওভাবেই বলেছে। ট্যালকট পারসন বলেছেন স্ট্রাকচার তোমার উপর যে নিয়ন্ত্রণ করে, তোমাকে যে নিয়ন্ত্রণ করে, এটা মেনে চলতে হবে, এবং এটা নিয়ম, এবং এটার মধ্যে কি আছে, এটা তোমাদের সামাজিক ভারসাম্যের জন্য এটা দরকার। যেমন অনেকেই বলে যে হাজবেন্ডের কর্তৃত্ব ওয়াইফকে মেনে চলতে হবে। কেন বলে যে হাজবেন্ডের কর্তৃত্ব ওয়াইফকে বলে যে শান্তির জন্য এটা মেনে নিতে হবে। তো শান্তির জন্য মেনে নিতে হবে, এই শব্দটা বলে কি করে জাস্টিফাই করে, ঠিক আছে? দ্যাট ইজ পেট্রিয়ার্কাল সিস্টেম। তো আমাদের ওয়েস্টার্ন ক্যাপিটালিস্টিক সোসাইটিতে ট্যালকট পারসন বলছে যে ক্যাপিটালিস্টিক সোসাইটিতে যে স্ট্রাকচার তৈরি হয়েছে, কাঠামো তৈরি হয়েছে, সেই কাঠামোকে মেনে নেওয়ার মধ্য দিয়ে তোমাকে ভলান্টারি অ্যাক্টিভিটিজ এর মধ্যে তুমি যাবে। মানে ফার্স্ট ইউ শুড ফলো দ্য স্ট্রাকচার, ইউ শুড নট গো এগেইনস্ট দ্য স্ট্রাকচার। হ্যাঁ, যেমন ট্যালকট পারসন এই কথা এভাবে বলে নাই। ট্যালকট পারসন কার্ল কিন্তু এভাবে বলে নাই। কার্ল মার্কস বলছে যে ক্লাস has potential power
to stand against the structure, against the mode of production. তাহলে উৎপাদন পদ্ধতি ইকোনমিক যে মোড অফ প্রোডাকশন এটাকে যদি কালমার্স স্ট্রাকচার হিসেবে ধরেন এবং তোমার এটা ইকোনমিক যে মোড অফ প্রোডাকশনকে যদি একটা বড় স্ট্রাকচার হিসেবে বিগ স্ট্রাকচার হিসেবে দেখিয়েছেন, সেই স্ট্রাকচারের বিরুদ্ধে সেই স্ট্রাকচারকে প্রশ্ন করেছেন কালমার্স, এবং কালমার্স প্রশ্ন করে তখন বলেছেন যে ক্লাস হ্যাজ পোটেনশিয়াল রোল টু স্ট্যান্ড এগেইনস্ট দ্য স্ট্রাকচার, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ মোড অফ প্রোডাকশন। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি, আমরা কাকে আনতে পারি? কালমার্স। তাহলে কালমার্সকে আমরা যদি আলোচনা করি, যে কালমার্স বলেছিলেন যে এজেন্সিকে কালমার্স ইন্ডিভিজুয়াল হিসেবে দেখেন নাই, এজেন্সিকে কালমার্স দেখেছে কালমার্সের দৃষ্টিতে যে রোল প্লে করবে ক্লাস, individuals involved in the class, individuals involved into the class। সুতরাং দ্য ক্লাস হিসেবে ক্লাসকে দেখিয়েছেন যে ক্লাসের একটা রোল আছে, ভূমিকা আছে, এবং ক্লাসের মধ্যে ইন্ডিভিজুয়াল রোল আছে। ক্লাসের মধ্যে ইন্ডিভিজুয়াল রোল আছে, কিন্তু ক্লাস কি করবে? আরেকটা তোমার ডমিনেটিং ক্লাসের উপর দাঁড়াবে, তোমার কনফ্রন্টেশনে দাঁড়াবে, কন্ট্রাডিকশনে দাঁড়াবে, কনফ্লিক্টে দাঁড়াবে। কেন? কারণ এক্সটার্নাল অথবা ডমিনেটিং যে ক্লাস, তোমার এটাকে বলে বুর্জুয়া ক্লাস, এই বুর্জুয়া ক্লাস উৎপাদন পদ্ধতিকে তাদের নিয়ন্ত্রণে রেখে তারা কি করছে? প্রোলেটারিয়েটদেরকে এক্সপ্লয়েট করছে বলে, যারা এক্সপ্লয়েটেড, those who are exploited, they should stand against the exploitation, against the bourgeois class, against the role of the bourgeois, against the state, and those who give shelter for the bourgeois class। তাহলে আমরা যদি বলি যে কালমার্স কি বলেছেন? কালমার্স বলেছেন যে উৎপাদন পদ্ধতির যে কাঠামো, উৎপাদন পদ্ধতির কাঠামোকে প্রশ্নবিদ্ধ করতে পারে, কাঠামোকে প্রশ্নবিদ্ধ করে কাঠামোর সাথে কন্ট্রাডিকশনে যেতে পারে আরেকটা ক্লাস, নট ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? তো ট্যালকট পার্সনস যেই জায়গায় বলেছেন যে সিস্টেম কি করবে? ইন্ডিভিজুয়ালকে রেগুলেট করবে। সিস্টেম কি করবে? কালচারাল সিস্টেম, তোমার পলিটিক্যাল সাবসিস্টেম, ইকোনমিক সিস্টেম, এগুলোর যে ইনস্টিটিউশনালাইজেশন হয়েছে, এগুলো কি করবে? মানুষকে সোশ্যালাইজ করবে। এগুলোর কি করবে? একটা সোশ্যাল কন্ট্রোলিং মেকানিজম আছে। এর মানে ট্যালকট পার্সনস এর কথা হলো এই যে মডার্নিটিতে, মডার্ন যে জুডিশিয়ারি স্ট্রাকচার আছে, জুডিশিয়ারি সিস্টেম আছে, ইকোনমিক সিস্টেম আছে, ইকোনমিক অর্গানাইজেশন আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, ব্যুরোক্রেসি আছে, এগুলোতে কি হয়েছে? ইনস্টিটিউশনালাইজেশন হয়েছে। এবং এই যে ইনস্টিটিউশনালাইজেশন হয়েছে, প্রাতিষ্ঠানিকরণ হয়েছে, এডুকেশনের ইনস্টিটিউশনালাইজেশন হয়েছে, লকে ইনস্টিটিউশনালাইজ করা হয়েছে, মানে ফর্মাল স্ট্রাকচারে নিয়ে আসা হয়েছে। এগুলো কি করবে? কালমার্সের মতে, ট্যালকট পার্সনস এর মতে, এগুলো মানুষের উপর মানুষের যে ভূমিকা কেমন হবে, মানুষের জীবন ধারণ কেমন হবে সেটাকে নিয়ন্ত্রণ করছে, এবং সেটা মেনে চলার মধ্য দিয়ে সামাজিক ভারসাম্য, সোশ্যাল ইকুইলিব্রিয়াম হবে। কালমার্সের মতে সোশ্যাল ইকুইলিব্রিয়াম এভাবে সম্ভব না। কালমার্সের মতে ক্লাসকে দাঁড়াতে হবে মোড অফ প্রোডাকশনের বিরুদ্ধে, মানে মোড অফ প্রোডাকশন বিরুদ্ধে মানে চলমান মোড অফ প্রোডাকশন। কন্টেম্পোরারি মোড অফ প্রোডাকশন শুড বি চেঞ্জড। এর মানে কন্টেম্পোরারি মোড অফ প্রোডাকশন শুড হ্যাভ রিফরমেশন। সুতরাং সেখানে কি করতে হবে? যে ক্যাপিটালিস্টিক মোড অফ প্রোডাকশনটাকে চেঞ্জ করতে হবে। সেই জন্য তারা ক্লাস সেটা মানতে পারবে না, এক্সপ্লয়েটেড ভালনারেবল ক্লাস সেটা মানতে পারবে না, তারা স্ট্রাকচারের সাথে কন্ট্রাডিকশনে যাবে, কনফ্লিক্টে যাবে। তাহলে ট্যালকট পার্সনস এর মধ্যে there would not be any conflict and contradiction between agency and structure, but according to Karl Marx there should have contradiction between a structure and class। আমরা যদি আবার এটাকে বলে ডুরখেম, আমরা যদি ইমেল ডুরখেমের কথা বলি, ইমেল ডুরখেম স্ট্রাকচারকে প্রথমে দেখিয়েছিলেন কিভাবে? স্ট্রাকচারকে প্রথমে দেখিয়েছিলেন কালেকটিভ কনসায়েন্স। কালেকটিভ কনসায়েন্স আমরা বলি যে, যেমন তখন ডুরখেম দেখিয়েছিলেন যে রিলিজিয়াস রুলস
রিলিজিয়াস ভ্যালুজ, রিলিজিয়াস প্রিন্সিপাল, এগুলো কি করেছে, এগুলো মানুষ কালেকটিভলি মানছে। সোসাইটিতে যে এটাকে প্রিমিটিভ রিলিজিয়াস প্র্যাকটিস যেটা চলে আসছে, হ্যাঁ, এবং টোটেম টেবুর যে কালচার চলে আসছে, দেখা যাচ্ছে যে মানুষ এক ধরনের সবাই মিলে একটা শক্তির আনুগত্য করছে। তাহলে সবাই মিলে যে শক্তির আনুগত্য করছে, শক্তিকে মানে একটা পাওয়ার, এটাকে বলে ইনহিবিট করা হয়েছে, তারা বিশ্বাস করে, হ্যাঁ, একটা শক্তি, একটা অতীন্দ্রিয় শক্তি তাদের মধ্যে আছে। তো তখন টোটেম টেবুর মধ্য দিয়ে তারা কি করছে, যে একটা কালচার, কালেকটিভ কনসায়েন্স, যে সবাইকে এটা মানতে হবে। ফলে দেখা গেছে আমরা রুরাল লেভেলেও দেখি, হ্যাঁ, যে সবাইকে একটা নিয়ম মানতে হয়। এই যে সবাইকে একটা নিয়ম মানতে হয়, দ্যাট ইজ এ কালেকটিভ কনসায়েন্স। অ্যাকর্ডিং টু ডুরকেইম, এই কালেকটিভ কনসায়েন্সের মধ্যে মানুষ কিন্তু তোমার মানুষকে থাকতে হয়েছে। ফলে এজেন্সির যে আলাদা একটা রোল, সেটা কিন্তু কি ছিল, সেটা কিন্তু মানে ভিজিবল ছিল না, অথবা সেটা কিন্তু ম্যানিফেস্টেড ছিল না। তাহলে ডুরকেইমের মতে যে প্রি মডার্ন সোসাইটিতে তোমার কি হয়েছে, এজেন্সির আলাদা একটা অস্তিত্ব ছিল না। এজেন্সি কে কি করতে হয়েছে, তোমার স্ট্রাকচারটাকে মেনে নিতে হয়েছে, রিলিজিয়াস রুলস রেগুলেশনসটাকে মেনে নিতে হয়েছে, ট্রেডিশনস নিয়ম কানুনকে মেনে নিতে হয়েছে, এবং তোমার যে প্রতিষ্ঠিত যে নিয়ম পদ্ধতি যেটা সবাই মানে সেটাকে মেনে চলতে হয়েছে। আমরা এখনো বলি না যে এটা নিয়ম প্রচলিত আছে, এটা সবাইকে মানতে হয়, আমরা এখনো বলি। আমরা বলি যে এখনো যৌতুক প্রথা আছে। এখন যদি যৌতুক প্রথার প্রশ্ন করে, বলে যে আমরা বাপ দাদা 14 গোষ্ঠী আমরা এগুলো করে আসছি, হ্যাঁ, আমরা আমাদের এটা মানতে হবে। এর মানে আমরা যখন বলি বাপ দাদা 14 গোষ্ঠীরে করে আসছি, আমরা সবাই করে আসছি, তুমি প্রশ্ন করো না, এর মানেটা হলো ইমানুয়েল ডুরকেইম বুঝিয়েছেন যে মেকানিক্যাল সলিডারিটিতে কি ছিল, মেকানিক্যাল সলিডারিটিতে মানুষ যান্ত্রিক ছিল এই জন্য যে তার নিজস্ব কোনো একটা ক্ষমতা, হ্যাঁ, কোনো প্রশ্ন করার যে সুযোগ সেটা ছিল না, সবাইকে মানতে হতো। হ্যাঁ, এর মানে এস্টাবলিশ যে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত নিয়ম কানুন, হ্যাঁ, প্রথা কাস্টম, সেটা মানতে হতো। এখনো দেখো না, মানুষ অনেক কথা কিন্তু মেনে চলছে। যেমন ধরো মানুষকে সরি, যেমন ধরো মানুষকে কিন্তু মানতে হয় যে এখনো মানুষ দেখো একটু এদিক ওদিক হয়েছে ঝাড়ফুঁক নিচ্ছে। এখন ঝাড়ফুঁক যে নিচ্ছে, এটা কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত ছিল, এখনো কিছু চালু আছে। তাহলে এই যে তখন কি হতো, সবাই গণহারে তোমার পানি পড়া নেওয়ার জন্য সবাই চলে যেত। কেন? এই পানি পড়ার মধ্যে কি আছে, একটা ম্যাজেস্টিক পাওয়ার আছে, একটা ম্যাজিক আছে, এই ধরনের একটা বিশ্বাস মানুষের মধ্যে ছিল। তাহলে কালেকটিভ মেকানিক্যাল সলিডারিটি মানে ইন্ডিভিজুয়ালের, ব্যক্তির কোনো নিজস্বতা ছিল না, ব্যক্তির অটোনোমাসনেস ছিল না, ব্যক্তির যে অটোনমি এটা ছিল না। ব্যক্তি কি করতে হয়েছে, ব্যক্তিকে মানতে হয়েছে। ঠিক আছে, কি মানতে হয়েছে, যেটা সবাই মানে। হ্যাঁ, এর মানে সকলে যাহা মানে, সকলে মিলে যাহা করে, আমাকে তাহা করতে হবে। এর মানে দা in the mechanical solidarity, there was absence of agency. হ্যাঁ, absence of agency মানে কি, যে ইন্ডিভিজুয়ালের আলাদা কোনো অস্তিত্ব, রোল, ভূমিকা এটা ছিল না। ডুরকেইম তারপরে দেখিয়েছিলেন যে অর্গানিক সলিডারিটিতে এসে কি হয়েছে, মানুষের মধ্যে আলাদা একটা অস্তিত্ব এসেছে। মানুষ আরবান লাইফের মধ্যে এসেছে, ইন্ডাস্ট্রিয়াল লাইফের মধ্যে এসেছে, মানুষের মধ্যে অটোনোমাসনেস এসেছে, মানুষের মধ্যে প্রশ্ন করার অনুভূতি তৈরি হয়েছে, মানুষ নিজেকে বোঝার একটা সুযোগ তৈরি হয়েছে। এটা ডুরকেইম এই জায়গা থেকে তখন বলেছে, মানুষ নলেজ অর্জন করার, জ্ঞান অর্জন করার সুযোগ মানুষের তৈরি হয়েছে। সেই নলেজ তাকে কি করেছে, তাকে ইন্ডিভিজুয়াল, আলাদা একটা ব্যক্তির যা যা রোল আছে সেটা বুঝতে শিখেছে মানুষ। তাহলে ডুরকেইম সেই জায়গা থেকে তখন দেখেছে যে অর্গানিক সলিডারিটিতে অথবা আরবান সোসাইটিতে, মডার্ন সোসাইটিতে মানুষের একটা আলাদা ভূমিকা, ব্যক্তির আলাদা একটা ভূমিকা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে ডুরকেইম কিন্তু এজেন্সিকে দেখেছে। তাহলে ডুরকেইমের এজেন্সিটা হলো বেসিক্যালি অর্গানিক সলিডারিটিতে ব্যক্তি যখন তার স্পেশাল নলেজের মধ্য দিয়ে, জ্ঞান অর্জনের মধ্য দিয়ে ব্যক্তি কি করে আলাদা একটা ভূমিকা রাখতে পারে। তাহলে ডুরকেইম সেই জায়গা থেকে এজেন্সিকে তোমার গুরুত্ব দিয়েছে এবং ইন্ডিভিজুয়ালিজমটাকে গুরুত্ব দিয়েছে।
ডুরখেম যখন ইন্ডিভিজুয়ালিজমকে গুরুত্ব দিয়েছেন তখন ডুরখেম দেখেছিলেন যে এজেন্সি অর ইন্ডিভিজুয়াল হ্যাজ পোটেনশিয়াল পাওয়ার, potential power to reform the society, এর মানে to come back, to reject the traditional social system, to the traditional social role. এর মানে তখন ডুরখেম দেখেছিলেন যে ব্যক্তির মধ্যে যখন অটোনোমাসনেস আসে, ব্যক্তির মধ্যে যখন ইন্ডিভিজুয়ালিটি ডেভেলপ করে, ব্যক্তি তখন কি করে, ব্যক্তি তখন তোমার ব্যক্তি তখন কি করছে, ব্যক্তি তখন তোমার ইন্ডিভিজুয়াল চয়েসটাকে গুরুত্ব দিচ্ছে, এবং ইন্ডিভিজুয়াল চয়েসটাকে যখন গুরুত্ব দিচ্ছে তখন সে বলছে না আমি এখন সায়েন্সের উপর লেখাপড়া করব, সে তখন বলছে না আমার একটা চয়েস আছে। তাহলে আগে ব্যক্তির নিজের চয়েসটাকে গুরুত্ব দেওয়া হতো না, এখন ব্যক্তির চয়েসটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে আরবান ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে। তাহলে ডুরখেম এই জায়গা থেকে এজেন্সিকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু দেখা গেলেন ডুরখেম দেখিয়েছিলেন যে স্ট্রাকচারে একটা বিশাল পাওয়ার আছে। স্ট্রাকচার কি করেছে, স্ট্রাকচার তোমার কি করেছে, এজ এন এক্সটার্নাল ফোর্স, স্ট্রাকচার মানুষের উপর কি করছে, মানুষের সাইকোলজিকে একটা প্রেসারাইজ করছে, মানুষকে এমন ভাবে প্রেসারাইজ করছে যে ক্যাপিটালিজম একটা ডিমান্ডের একটা প্রেসার তৈরি করে। তাহলে ক্যাপিটালিজম যখন পুঁজিবাদী কাঠামোতে ইন্ডাস্ট্রিয়াল যে ডেভেলপমেন্ট হয়েছে সেখানে হায়ার এক্সপেকটেশন তৈরি হয়েছে, তাহলে হায়ার এক্সপেকটেশন কে তৈরি করে দিল, স্ট্রাকচার। কেন, হায়ার প্রোডাকশনের মধ্যে দিয়ে, অনেক ম্যাসিভ প্রোডাকশনের মধ্যে দিয়ে তোমার ডিমান্ডটা বেড়ে গেছে, এবং মানুষের মধ্যে সাইকোলজিক্যাল যে একটা এটাকে বলে যে অধিক পাওয়ার যে তাড়না, এটা বেড়ে গেছে। তখন মানুষ লেখাপড়া, মানুষের মধ্যে দেখা যায় যে অ্যানোমি বেড়ে গেছে। তোমার মানুষ যখন হায়ার এক্সপেকটেশন এসছে, হায়ার ডিমান্ড আসছে, তখন দেখা যায় যে নৈরাজ্য বেড়ে গেছে, করাপশন বেড়ে গেছে। তো তাহলে দেখা যাচ্ছে যে ডুরখেমের ভাষায় আমরা দেখি যে স্ট্রাকচার এবং এজেন্সি সেই জায়গা কিন্তু তোমার এটাকে বলে এত ট্যালকট পার্সনস এর মতো এত কিন্তু এটাকে বলে খুব স্বাচ্ছন্দ্যে ছিল না। ট্যালকট পার্সন যেভাবে দেখেছিল যে এজেন্সি এবং স্ট্রাকচার স্বাচ্ছন্দ্যে আছে, ডুরখেম দেখালেন যে স্বাচ্ছন্দ্যে ছিল না বলেই তো মানুষ সুইসাইড করেছে। ডুরখেম বলেছেন যে এই যে এত মানুষ সুইসাইড করলো কেন, কারণ মানুষের মধ্যে ইন্ডিভিজুয়ালিজম ডেভেলপ করেছে এবং হায়ার এক্সপেকটেশন বেড়েছে বলে বিভিন্ন ধরনের সুইসাইড কিন্তু মানুষের মধ্যে এসেছে। ইগোইস্টিক সুইসাইড এসেছে, অ্যানোমিক সুইসাইড এসেছে, নৈরাজ্য বেড়ে গেছে, করাপশন বেড়ে গেছে, ফলে তোমার এই যে ইনসিকিউরিটি বেড়ে গেছে। ফলে দেখা গেছে যে ডুরখেমের জায়গায় যে এক্সটার্নাল ফোর্স স্ট্রাকচার অথবা ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার আমাকে কি করেছে, আমার ভিতরে এক্সট্রা ডিমান্ড আরোপ করেছে, আমাকে বেশি আমার মনোজগতের মধ্যে চেঞ্জ এনেছে, এবং চেঞ্জের মধ্যে পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। অটোনোমাসনেস যেমন বেড়েছে, তারপরে সে একটা প্রেসার ফিল করছে, ফলে দেখা যাচ্ছে যে কন্ট্রাডিকশন কিন্তু এসেছে, যেটাকে নাম দিয়েছে অ্যানোমি, এবং সেই অ্যানোমির মধ্যে সুইসাইড বেড়েছে, ডিপ্রেশন বেড়েছে, এই জায়গাগুলোকে ডুরখেম অ্যাড্রেস করেছে। তাহলে আমরা যে দেখি যে এটাকে বলে ডুরখেমের পরে আমরা যদি আনতে পারি ফ্রয়েড, সিগমুন্ড ফ্রয়েড স্ট্রাকচার এজেন্সিকে কিভাবে দেখিয়েছিলেন। সিগমুন্ড ফ্রয়েড স্ট্রাকচার এবং এজেন্সিকে দেখিয়েছিলেন যে স্ট্রাকচার মানিটা কি, স্ট্রাকচার মানিটা হলো সিভিলাইজেশন, সিভিলাইজড কাঠামো। স্ট্রাকচার মানে হলো কম্বাইনেশন অফ রুলস এন্ড রেগুলেশনস, এবং ফ্রয়েড তার থিওরিতে বলেছেন হোয়াট ইজ সিভিলাইজেশন, এবং সিভিলাইজেশন মানেটা হচ্ছে যে এস্টাবলিশমেন্ট অফ রুলস এন্ড রেগুলেশনস। এর মানে রুলস এবং রেগুলেশনের কম্বাইনেশন হলো, কম্বাইনেশন মানে সোসাইটি। হোয়াট ইজ সোসাইটি? সোসাইটি মিন্স কম্বাইনেশনস অফ রুলস এন্ড রেগুলেশনস। এর মানে রুলস এবং রেগুলেশনটাকে আমাকে কি করতে হবে, মানতে হবে, এবং আমাকে কি করতে হবে, তোমার নিয়ম কানুন, এবং নিয়ম কানুনকে ফ্রয়েড দেখিয়েছিলেন এক্সটার্নাল হিসেবে, যেমন রিলিজিয়াস রুলস এন্ড রেগুলেশনস। রিলিজিয়াস রুলস এবং রেগুলেশনস কে ফ্রয়েড দেখিয়েছিলেন এক্সটার্নাল। কিভাবে এক্সটার্নাল? কারণ
ফ্রয়েড দেখিয়েছিলেন যে মানুষ ব্যক্তি ওই রুলস রেগুলেশন মানতে চায় না, আনইনটেন্ডেড। ঠিক আছে, তাহলে ফ্রয়েড দেখিয়েছিলেন যে there is contradiction between individual choice, individual desire and social regulations, social rules and regulations, social rules and regulations and administrative laws. তাহলে আমরা দেখতে পারি যে জুডিশিয়ারি ল, অ্যাডমিনিস্ট্রেটিভ রুলস, রেগুলেশনস এগুলো কিন্তু ব্যক্তির ইচ্ছার বহির্ভূত। তাহলে ফ্রয়েডের ভাষায় there is a high এটাকে বলে হাই ডিগ্রি অফ কন্ট্রাডিকশন or মানে dialectical relationship between individual agency and structure. তাহলে এজেন্সি মানে হলো ইন্ডিভিজুয়াল ইট, আমরা এজেন্সিকে বলতে পারি ইন্ডিভিজুয়াল ইট, ইন্ডিভিজুয়াল ইগো, দ্যাট ইজ দ্য এজেন্সি। এবং স্ট্রাকচারটাকে স্ট্রাকচার হলো কম্বিনেশন অফ রুলস এন্ড রেগুলেশন। এবং এই স্ট্রাকচার যেমন ধরো সবার জন্য আইন সমান, দ্যাট ইজ কমন ল, এবং all are equal according to law, but individual person cannot cannot follow, or they have এটাকে বলে their instinctual desire contradicts this law. ইনস্টিংকচুয়াল ডিজায়ার কি? ইনস্টিংকচুয়াল ডিজায়ার হলো আমার ইচ্ছা, আমার ভালো লাগা, আমার কামনা, আমার বাসনা, আমার ইনস্টিং, আমার চাহিদা, হ্যাঁ, আমার ডিমান্ড, আমার ডিজায়ার, হ্যাঁ, আমার এক্সপেকটেশন, এগুলো হলো তার কাছে প্রধান। মানে ফ্রয়েড দেখিয়েছিলেন মানুষ হলো ইনস্টিংকচুয়াল বিইং, মানুষের মধ্যে প্রবৃত্তি, মানুষ আনন্দ চায়, বিনোদন চায়, তোমার ফ্লেক্সিবিলিটি চায়, মানুষ এন্টারটেইনমেন্ট চায়, মানুষ জৈবিক চাহিদা মিটাতে চায়, হ্যাঁ। কিন্তু সোসাইটি কি বলছে? সোসাইটির যে রুলস রেগুলেশন আছে সেটা কি করেছে? তোমার চাহিদাকে দমিয়ে রাখছে, তোমার আকাঙ্ক্ষাগুলোকে দমিয়ে রাখছে। তুমি বলছো আমি এখন বিয়ে করব, সোসাইটি বলছে না, এখন বিয়ে করা যাবে না। তুমি বলছো যে আমি এখন এটাকে বলে তুমি চাও যে তুমি এখন লাভ অ্যাফেয়ারে জড়াতে চাও, সোসাইটি এটাকে বলছে না, এটা জড়ানো ঠিক না। অথবা তুমি তোমার ইনস্টিংকচুয়াল ডিমান্ড বা জৈবিক চাহিদা মিটাতে চাও, সোসাইটির রুলস এবং রেগুলেশন বলছে যে না, এটা হলে তোমাকে শাস্তি পেতে হবে বা তোমাকে ধিক্কার দিবে, মানুষ সমাজে ধিক্কার দিবে। এরকম দেখা যাচ্ছে যে রুলস এবং রেগুলেশন একটা আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু ব্যক্তি সেটা চায় না। এই যে কন্ট্রাডিকশন, এটা ফ্রয়েডের ভাষায়, এই কন্ট্রাডিকশন থেকে কি তৈরি হচ্ছে? ডিসকন্টেন্স তৈরি হচ্ছে, অসন্তোষ তৈরি হচ্ছে। তাহলে সোশ্যাল রুলস এবং রেগুলেশন, দ্যাট ইজ এক্সটার্নাল স্ট্রাকচার, এবং এই যে স্ট্রাকচার এবং এটা সিস্টেম আকারে, সিভিলাইজেশনের আকারে আমাদের মধ্যে যা চলে আসছে, এটাকে আমরা যখন ফলো করতে যাই তখন এজেন্সি কি করছে? এজেন্সি তোমার সেটাকে মেনে নিতে পারছে না। এজেন্সির সাথে তখন কোন এজেন্সি মেনে নিলেও সে মানসিকভাবে অবদমিত হচ্ছে, মানসিক কষ্টে ভুগছে। আর যারা আর কেউ আছে সেটাকে মানছে না, তখন তারা তোমার কন্ট্রাডিকশনে যাচ্ছে অথবা কনফ্লিক্টে যাচ্ছে। তাহলে দেখা যায় স্ট্রাকচার অফ এজেন্সির মধ্যে একটা কি আছে? কন্ট্রাডিকশন আছে। এই কন্ট্রাডিকশনটাকে ফ্রয়েড হাইলাইটস করেছেন ভিন্নভাবে, যেমন রুলস রেগুলেশন যেগুলো আদর্শের নামে আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু মানুষের ইচ্ছা পরিপন্থী, কামনা পরিপন্থী, বাসনা পরিপন্থী। তো সেই জায়গা থেকে ফ্রয়েড তখন স্ট্রাকচার এবং এজেন্সির ডিবেটটাকে হাইলাইটস করেছেন, অ্যাড্রেস করেছেন যে এজেন্সি এবং স্ট্রাকচারের মধ্যে দা কুড়াল সম্পর্ক। হ্যাঁ, দা কুড়াল সম্পর্ক মানে হচ্ছে বিপরীত সম্পর্ক, এবং এজেন্সি স্ট্রাকচার পরস্পরকে বিকর্ষণ করে। ঠিক আছে, এজেন্সি এবং স্ট্রাকচার পরস্পরকে বিকর্ষণ করে। টেলকর প্রসেসের মতে এজেন্সি এবং স্ট্রাকচার পরস্পরকে আকর্ষণ করে। হ্যাঁ, ডুরখেমের মতে এজেন্সি এবং স্ট্রাকচার কোথাও আকর্ষণ করে, কোথাও বিকর্ষণ করে। ঠিক আছে, তাহলে কার্ল মার্কসের মতে, হ্যাঁ, কার্ল মার্কসের মতে এজেন্সি এবং স্ট্রাকচার একটা মোড অফ প্রোডাকশনের প্রাথমিক স্টেজে আকর্ষণ করে, পরবর্তীতে বিকর্ষণ করে। হ্যাঁ, এজেন্সি অ্যাজ এ ক্লাস, নট ইন্ডিভিজুয়াল। তাহলে অ্যাজ এ ক্লাস
হ্যাঁ, প্রথমে যখন নতুন একটা উৎপাদন পদ্ধতি আসে, হ্যাঁ, চালু হয়, তখন সে ক্লাস এবং পরস্পর ইন্টারেস্টের জন্যই তারা এটাকে মেনে নেয়। পরবর্তীতে যখন ক্লাস দেখে আমরা শোষিত, তখন তারা একটা তাদের রিয়াকশনটাকে তারা প্রকাশ করে। তাহলে আমরা দেখি যে ফ্রয়েডও দেখিয়েছিলেন তারপরে যে না, ইন্ডিভিজুয়াল as a agency, individual contradicts the structure, rules and regulations and principles of the structure or social system in the name of civilization. তাহলে আমরা দেখি there is contradiction between individual society, there is contradiction between civilization and individualization, there is contradiction between modernity and between principle of modernity and individual instinct. তাহলে এই জায়গা আমরা দেখতে পারি এজেন্সি এবং স্ট্রাকচারের মধ্যে কি আছে, কন্ট্রাডিকশন আছে। তোমরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আরো কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝেছি। তাহলে আমি যে এটা হলো আমরা ব্যাকগ্রাউন্ড আলোচনা করেছি যে এজেন্সি এবং স্ট্রাকচারের মধ্যে যে ডিবেটটা অ্যাকর্ডিং টু ট্যালকট পারসনস, অ্যাকর্ডিং টু কার্ল মার্কস, অ্যাকর্ডিং টু ফ্রয়েড, অ্যাকর্ডিং টু ডুরকেইম, বেসিক্যালি আমরা এই জায়গা থেকে আলোচনা করেছি। আমরা যদি আরেকটা পয়েন্ট যোগ করি, সেটা হলো 5 নম্বরে হলো বেবার। আমরা যদি বেবারের কথাটাকে বলি সংক্ষেপে, বেবারের মতে স্ট্রাকচারটা হলো বেসিক্যালি আমরা বলি ফর্মাল রেশনালিটি, ব্যুরোক্রেসি। বেবারের মতে ব্যুরোক্রেসির মধ্যে যে রুলস এবং রেগুলেশনস, ব্যুরোক্রেসি অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে যে রুলস এবং রেগুলেশন আছে, সেখানে কি আছে, সেখানে ফর্মাল রেশনালিটি আছে। সেই ফর্মাল রেশনালিটিকে তিনি রেশনালাইজ করেছেন অ্যাজ এ স্ট্রাকচার, যে ফর্মাল রেশনালিটি কি করবে, ফর্মাল রেশনালিটিকে মেনে আমাদের কাজ করবে। তাহলে ফর্মাল রেশনালিটি যেটা ইন দ্য নেম অফ রুলস এন্ড রেগুলেশনস, ফর্মাল রেশনালিটি imposes us to follow the rules and regulations to perform the administrative rules এবং to perform our rational action. তাহলে আমাদের রেশনাল অ্যাকশনের জন্য কি করতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রুলস রেগুলেশন গুলোকে মানতে হবে, দ্যাট ইজ ফর্মাল রেশনালিটি। তখন বেবার দেখিয়েছিলেন যে হোয়াট ইজ দ্য এজেন্সি, এবং মানুষের মধ্যে যখন সাবস্টেন্টিভ রেশনালিটি থাকে সেটা হলো এজেন্সি। সাবস্টেন্টিভ রেশনালিটি কি, যেটা মানুষের ভ্যালুস, যেটা মানুষের হিউম্যান মাইন্ডের যে কনসাসনেস, সেই জায়গা থেকে যে আসে সাবস্টেন্টিভ ভ্যালুস। তখন বেবার যদিও এজেন্সি নিয়ে ওইভাবে আলোচনা না করে ইন্ডিভিজুয়ালকে দেখেছিলেন যে ইন্ডিভিজুয়ালের ব্যক্তি কর্মগুলো কিভাবে করে। তখন দেখেছিলেন যে ব্যক্তি যদি ইমোশনাল অ্যাকশনে যায়, সেটা সে ট্রেডিশনাল কাঠামোকে ফলো করে, সে একটা ট্রেডিশনাল কর্মের দিকে যায়। ইমোশনাল হতে পারে ব্যক্তির নিজস্ব কামনা বাসনা পূরণ করতে যায়, সেটা হতে পারে ইমোশনাল অ্যাকশন। ইনস্টিংচুয়াল ডিজায়ার, আমি এখন খাবো পরবো, এটা হলো ইনস্টিংচুয়াল ডিজায়ার। বেবারের মতে এই যে এজেন্সির রোলটা হলো ইমোশনাল, কিন্তু এজেন্সি কখন রেশনাল হবে অ্যাকর্ডিং টু বেবার, যখন সে ফর্মাল রেশনালিটিকে মানবে। সেই ফর্মাল রেশনালিটিকে মানতে গিয়ে কি হয়, ফর্মাল রেশনালিটিকে মানতে গিয়ে তোমার যে ইনস্টিংকচুয়াল যে এখনই আমাকে ভোগ করতে হবে, এটাকে তোমাকে দমিয়ে রাখতে হবে। তোমার ফিউচারের জন্য এখন তোমাকে কি করতে হবে, সংকোচন নীতিতে থাকতে হবে। তোমাকে এটাকে বলে তোমাকে অধিক জমানোর চিন্তায় তোমাকে কষ্ট করে এখন থাকতে হবে। তোমাকে ফর্মাল রেশনালিটি মানতে গিয়ে সাবস্টেন্টিভ রেশনালিটিকে স্যাক্রিফাইস করতে হবে, সাবস্টেন্টিভ রেশনালিটিকে গুরুত্ব কম দিতে হবে। সাবস্টেন্টিভ রেশনালিটি মানেটা কি, মাইন্ড হচ্ছে ভ্যালুজ, আদর্শ, মোরাল ভ্যালুজ গুলো, নৈতিকতার জায়গাগুলো, এগুলোকে দেখা যাবে না। তাহলে তো প্রফিট ম্যাক্সিমাইজিং এনশিওর করা যাবে না। তুমি যদি বলো যে না, আমি এত প্রফিট দরকার নাই, আমাকে জনগণের স্বার্থ দেখতে হবে, এইভাবে ফ্রয়েড মানে বেবার দেখেন। ফ্রয়েড বলছে যে ফর্মাল রেশনালিটিকে মানলেই অল ওভার সোশ্যাল ওয়েলফেয়ার আসবে। এটা হলো ফ্রয়েডের দৃষ্টিকোণ থেকে। ফলে যেটা সে বলছে, সে হলো ফর্মাল রেশনালিটি কন্ট্রাডিক্ট করে কাকে, সাবস্টেন্টিভ রেশনালিটি, মানে ভ্যালুস, সততা, নম্রতা, সততা। তারপরে আরেকটা বিষয় আছে যে অল্পতে তুষ্ট থাকা, অল্পতে তুষ্ট থাকা, এটা হলো সাবস্টেন্টিভ ভ্যালুস। তাহলে সাবস্টেন্টিভ রেশনালিটি যদি মানুষের থাকে, তাহলে কিন্তু সে ফর্মাল রেশনালিটিকে মানতে পারবে না, কারণ ফর্মাল রেশনালিটির মধ্যে ব্যুরোক্রেসি আছে, প্রফিট ম্যাক্সিমাইজিং সিস্টেম আছে, সেটাকে মানা যাবে না। তাহলে বেবার এখানেও দেখিয়েছেন যে ইন্ডিভিজুয়ালের সাথে, যে এজেন্সির সাথে, যে স্ট্রাকচারের কোথাও কনফ্লিক্ট আছে, আবার কোথাও তোমার কি আছে,
তোমার সহাবস্থান আছে। তাহলে এজেন্সি তখন এজেন্সি যদি ইন্ডিভিজুয়াল যদি রেশনাল হয় with their mind, with their consciousness, they should follow the formal rationality. They should follow the structure of formal rationality. সুতরাং আবার আরেক ইন্ডিভিজুয়াল আছে যারা ইমোশনাল হয় অথবা যারা ভ্যালু ওরিয়েন্টেড হয়, তারা তখন ফর্মাল রেশনালিটি মানতে পারে না। সুতরাং ইন্ডিভিজুয়াল রোল এক এক ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, সে ইমোশনাল হতে পারে, সে রিজনেবল হতে পারে। এই জায়গাগুলো থেকে বেবার ব্যাখ্যা করেছিলেন। এই জায়গা থেকে এই যে ট্যালকোট পার্সনস, কার্ল মার্কস, ডুরখেইম, বেবার, ফ্রয়েড, তাদের জায়গাগুলোকে তোমার অ্যাড্রেস করেছেন। এবং তারপরে আমরা তখন আলোচনা করব অ্যান্থনি গিডেন্সের এজেন্সি এবং স্ট্রাকচারের থিওরি। এবার দেন নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এজেন্সি এবং স্ট্রাকচার বলতে গিডেন্স কি বুঝিয়েছেন, তার থিওরাইজিংটা কি আমরা নেক্সট ক্লাসে বলবো। তবে আমি তোমাদের বলে আমি এটাকে কি বলে আপাতত আমি রেকর্ডিংটাকে শেষ করতে হয় কিভাবে, স্টপ রেকর্ড।